রঞ্জন ভট্টাচার্য, ওনাকে তুমিও চেনো, আমিও চিনি, উনি সিপিআইএম এর সাথে ডাইরেক্টলি যুক্ত। তার পাশাপাশি গোটা প্রক্রিয়াটা কাদের হাতে ছিল? সিবিআই, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো তুমি যদি দুটো কাঠি একসাথে মেলাও, তুমি স্পষ্ট এই জিনিসটা বুঝে যাবে যে যখন জাস্টিস হিসেবে উনি বসেছিলেন তখনও ওনার অত্যাধিক ভালো সম্পর্ক ছিল বিজেপির বিভিন্ন নেতৃত্বদের সাথে। আজকে যখন এসএসসি কেন্দ্রিক বিভিন্ন বিষয় দেখছি তখন একটা জিনিস স্পষ্ট চোখের সামনে ভেসে আসছে। এসএসসি কেন্দ্রিক বিষয় বিজেপির বিভিন্ন নেতৃত্বরা মাঠে নামছে, যখন দেখছি সিপিআইএম এর লোকজনরা গলা চড়াচ্ছে, বা কোনো একজন শিক্ষক যখন এই জিনিসটা তাদের মুখ থেকে বলছে যে আয় পেট্রোল নিয়ে আয়, গোটা বিষয়টা জ্বালিয়ে দেব, যোগ্য এবং অযোগ্যর লড়াইটা কোনোভাবে আমাদের চোখের সামনে উঠে আসছে। যখন একটা শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর তার মুখে এই কথা ফুটে আসে যে আসুন পেট্রোল নিয়ে আসুন, গোটা জায়গাটা জ্বালিয়ে দিই, যাই যেন হচ্ছে সব কিছু যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ। সেখানে নাম উঠে আসছে শুভেন্দু অধিকারীর ভাইয়ের, সেখানে নাম উঠে আসছে ভারতী ঘোষের, সেখানে নাম উঠে আসছে যিনি প্রিভিয়াস জাস্টিস ছিলেন। দুর্নীতি মানে তৃণমূল, এই ঘটনাটা কিন্তু অনেকটা খণ্ডন করেছে খোদ বিজেপি। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছি বিজেপির একের পর এক তাবড় তাবড় নেতাদের নাম তালিকায় যোগ হয়েছে। নাম যোগ হয়েছে স্বয়ং দিব্যেন্দু অধিকারী। কে এই দিব্যেন্দু অধিকারী? স্বয়ং বাংলার বাঘ, অর্থাৎ নিজেকে যিনি বিরোধী দলনেতা বাংলার বাঘ বলে পরিচয় দেয় সেই শুভেন্দু অধিকারীর ভাই। তোমরা কি বলছো? একটা কথা আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি যে যেই জিনিসটা মনে হচ্ছে বা যেই জিনিসটা দেখানো হচ্ছে সেটার সাথে বাস্তব চিত্রের একটা বৃহৎ পার্থক্য রয়েছে। তো সেই জিনিসটাই যখন এই দিব্যেন্দু অধিকারীর নাম উঠে আসছে বা ভারতী ঘোষের নাম উঠে আসছে, সেইগুলো যখন আমরা দেখছি তখন আমরা সেই বাস্তব এবং যে ভঙ্গিমা একটা চিত্র আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে সেটার পার্থক্যটা আমরা বুঝতে পারছি। এবার এসএসসি কেন্দ্রিক যে গোটা প্রক্রিয়াটা বা যেই দিকে জলটাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার গোটা প্রক্রিয়া চলছে বিজেপির তরফ থেকে বা বিরোধী দলদের তরফ থেকে, সেটা কতটা কার্যকারী বা কতটা এই এসএসসি যারা সত্যি নিজেদের দক্ষতায় কাজ করেও তাদের চাকরিটা খোয়ালেন তাদের কতটা লাভে লাগবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ দিন শেষে আমাদের কিন্তু প্রত্যেকেরই চোখটা ছলছল করে উঠেছে যখন আমরা দেখেছি যে না, যোগ্য কোনো প্রার্থী নিজের অধিকারের চাকরিটা খুইয়েছেন বা খোয়াতে তাদেরকে হয়েছে। কিন্তু আজকে যখন দেখছি যে এসএসসি কেন্দ্রিক বিষয় বিজেপির বিভিন্ন নেতৃত্বরা মাঠে নামছে, যখন দেখছি সিপিআইএম এর লোকজনরা গলা চড়াচ্ছে, বা কোনো একজন শিক্ষক যখন এই জিনিসটা তাদের মুখ থেকে বলছে যে আয় পেট্রোল নিয়ে আয়, গোটা বিষয়টা জ্বালিয়ে দেব, তখন একটু আশ্চর্য বোধ হচ্ছে সব ক্ষেত্রেই। মনে হচ্ছে যে যেই শিক্ষকটা এই কথাটা বলছে তাই সে কতটা যোগ্য ছিল, কারণ তার যোগ্যতা নিয়ে এখন বাস্তবেই প্রশ্ন উঠছে। যখন একটা শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর তার মুখে এই কথা ফুটে আসে যে আসুন পেট্রোল নিয়ে আসুন, গোটা জায়গাটা জ্বালিয়ে দিই, এটা কিন্তু একটা উত্তপ্ত কথা। এবং সেই উত্তপ্ত কথাটা তার মুখ থেকে বেরাচ্ছে এটা কি কারোর উস্কানিতে, সেই জিনিসটা দেখার একটা বড় বিষয়। আমি কোনো কেন্দ্রিকভাবেই মনে করি না যে যারা সমাজ গড়ার কারিগর তারা কোনো বিষয় ভুল হতে পারে। তারা কিন্তু নিজেদের পরিশ্রমে এতদিন পড়াশোনা করে তার পরবর্তীতেই চাকরি পেয়েছিলেন যারা যোগ্য। কিন্তু বাস্তবে যখন যোগ্য এবং অযোগ্যর লড়াইটা কোনোভাবে আমাদের চোখের সামনে উঠে আসছে তখন আমরা বারবার একটা জিনিস দেখছি যে এই গোটা ভিড়টাকে একজনের বিরুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যাই যেন হচ্ছে সব কিছু যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ। কিন্তু বাস্তবে কিছু যখন তথ্য আমাদের চোখের সামনে উঠে আসছে সেখানে আমরা কি দেখছি? সেখানে নাম উঠে আসছে শুভেন্দু অধিকারীর ভাইয়ের, সেখানে নাম উঠে আসছে ভারতী ঘোষের, সেখানে নাম উঠে আসছে যিনি প্রিভিয়াস জাস্টিস ছিলেন ওনার, যেনাকে ভগবান হিসাবে অনেকেই সম্বোধন করেছিলেন। তখন আমরা স্পষ্টভাবে একটা প্রশ্ন তুলেছিলাম যে সেই জাস্টিস যখন হঠাৎ করে নিজের জাস্টিসের পথ ছেড়ে দেখলাম একটা এমপি হিসাবে দাঁড়ানোর জন্য উঠে পড়ে লাগলেন, তার মানে যখন উনি জাস্টিস হিসাবে বসেছিলেন তখন যে গোটা প্রক্রিয়াটা ওনার কোনো এক ভাবমূর্তিকে আঘাত করেনি, সেই জিনিসটা তো একটা বড় প্রশ্ন আমাদের অনেকের মনেই এসছে। তো সোজা অর্থে বলতে চাইছি যখন জাস্টিস হিসাবে উনি বসেছিলেন তখনও ওনার অত্যাধিক ভালো সম্পর্ক ছিল বিজেপির বিভিন্ন নেতৃত্বদের সাথে। আজকে যখন এসএসসি কেন্দ্রিক বিভিন্ন বিষয় দেখছি তখন একটা জিনিস স্পষ্ট চোখের সামনে ভেসে আসছে। কি? গোটা বিষয় তদন্ত কারা করছিল? সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তার পরবর্তীতে কি দেখছি যে যিনি অ্যাডভোকেট ছিলেন, গোটা বিষয়ের দায়িত্বভার যিনি নিজের হাতে নিয়েছিলেন, উনি ছিলেন সিপিআইএম এর এক অন্যতম মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার আগে যদি গোটা প্রক্রিয়াটা দেখি, যখন এই টেন্টেড আনটেন্টেডের কথাগুলো বারবার উঠে আসছিল তখন আমরা বারবার একটা প্রশ্ন নিজেদের সাধারণ মনে এসছে, আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা সেই জিনিসটা বিবেচনা করতে কিন্তু সত্যি নিজেদের মাথাটা লাগিয়েছি। কোন জায়গাটা? এই টেন্টেড আনটেন্টেডের পার্থক্য যদি সত্যি বোঝা গিয়ে থাকে তাহলে গোটা প্রক্রিয়াটা হঠাৎ করে গোটা প্যানেলকে ক্যান্সেল করে দেওয়ার সিদ্ধান্তটা একটু বেশি আশ্চর্যের ছিল নয় কি? তার পাশাপাশি যখন এখনের রাজনৈতিক পরিবেশটা দেখছি সেটা আরও ভাবিয়ে তুলছে। কি ভাবিয়ে তুলছে? ওয়াকআপ বিল কেন্দ্রিক একটা নিজেদের সমর্থন পেশ করলেন বিজেপি সরকার।
তো সেইখানে এই ঘটনাটা কিন্তু সেই সময় হলো যখন এসএসসি কেন্দ্রিক বিষয় নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ রাজনীতি স্পষ্টভাবে। এবার যদি আমরা দেখতে চাই যে এসএসসি কেন্দ্রিক এই যে দুর্নীতিটা হয়েছে বা এই দুর্নীতি কেন্দ্রিক কাদেরকে সামনে রাখা হচ্ছে, সেটা একটা দল কেন্দ্রিক লোকজনকে, অর্থাৎ তৃণমূল কেন্দ্রিক যারাই আছেন তাদের সকলকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে, তাদেরকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এই গোটা কাঠগড়ায়। কিন্তু বাস্তবে যারা পিছনে লুকিয়ে যাচ্ছেন তারা যে মূল এই বিষয়টা নিয়ে কিন্তু কেউই যাচাই করতে নামছে না বা যাচাই করতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরে গোটা সমাবেশটা করলেন বা এই প্রত্যেকটা শিক্ষিকাদেরকে নিয়ে সেখানে বসলেন, তখন একটা জিনিস স্পষ্টভাবে তুমি আমি এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক দেখেছিলাম, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বললেন যে আমাদেরকে সেই সময়টা দেওয়া হয়নি, যেই সময়টা যদি হয়তো আমাদেরকে দেওয়া হতো তাহলে হয়তো আমরা সেই যাচটা করতে পারতাম যে এরা দুর্নীতিগ্রস্তভাবে ঢোকার চেষ্টা করছে বা এরা সত্যি যোগ্য। কিন্তু সেই বাদবিচার যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সরকার করতে পারে, খুব আশ্চর্যজনকভাবে সিবিআই কেন করতে পারলো না? সিবিআই কেন সেই জায়গায় অক্ষম থাকলো? তাহলে এই গোটা অক্ষম থাকার যেই পদ্ধতিটা, এটা কি কোনো মূল কারণ স্বরূপ, অর্থাৎ গোটা বাংলার যে সমাজ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্যই কি এই গোটা প্রক্রিয়ার দিকে এক ধাপ করে এগিয়ে যাওয়া বিজেপির? তাহলে তোমার কথা অনুযায়ী এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ভারতী ঘোষ থেকে শুরু করে দিব্যেন্দু অধিকারীর যে নাম আছে, এটা খানিকটা বাম এবং রামের যোগসাজশের জন্যই এখনো পর্যন্ত সামনে আসছে না? কারণ তাহলে কি তোমার কথা অনুযায়ী বা তোমরা যেটা বলছো যে খানিকটা সাপোর্ট দিচ্ছে বাম রামকে? খানিকটা না, পুরোটাই। তাই জন্যই তোমাকে সর্বপ্রথম এই কথাটা বললাম যে যিনি জাস্টিস হিসেবে বসেছিলেন উনি আজকে বিজেপির একজন এমপি, তমলুক লোকসভা কেন্দ্রের এমপি। তার পাশাপাশি যিনি হাতে এই গোটা বিষয়ের দায়িত্বটা নিয়েছিলেন অর্থাৎ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনাকে তুমিও চেনো আমিও চিনি, উনি সিপিআইএম এর সাথে ডাইরেক্টলি যুক্ত। তার পাশাপাশি গোটা প্রক্রিয়াটা কাদের হাতে ছিল? সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো তুমি যদি দুটো কাঠি একসাথে মেলাও, তুমি স্পষ্ট এই জিনিসটা বুঝে যাবে যে দুটো জিনিস কিন্তু ভীষণভাবে যুক্ত। তো স্পষ্টভাবে যখন এসএসসির তরফ থেকে সেই জমায়েতের মাঝখানে দেখছি বিজেপির লোকজনরা ঢুকছে, তারা কিন্তু সিপিএম কেন্দ্রিক বিষয়ে কোনো কথা তুলছে না, অর্থাৎ বিকাশ রঞ্জনের গোটা কর্মকাণ্ডের বিষয়ে কোনো কথা তুলছে না। আবারও যখন সিপিআইএম এর লোকজনরা সেখানে ভিড় করে গলা চড়াচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি না যে এই দিব্যেন্দু অধিকারী বা ভারতী ঘোষকে কেন্দ্র করে কোনো একটা স্লোগান উঠছে বা সেখানে হয়তো সেই জনগণ এই প্রশ্নটা তুলছে যে দিব্যেন্দু অধিকারী বা ভারতী ঘোষ যেই নামগুলো সাজেস্ট করেছিল সেইগুলো অন্য কারোর কাছে গেল কিভাবে এবং সেই নামগুলো কিভাবে শিক্ষক হিসাবে নিজেদেরকে প্রমাণ করলেন, এই প্রশ্নটা কিন্তু কেউ তুলছে না। তো সোজাভাবে যখন আমরা দেখতে পাচ্ছি আবারও সেই একই গন্ধ আমাদের সকলের নাকেই আসছে, অর্থাৎ যে বেসিক পলিটিক্স যেটা বরাবরই বিজেপি করে এসছে, সেটা হচ্ছে যে নিজেদের দিকটা একটু যুক্ত রেখে গোটা মূল জায়গাটা মমতা বিরোধী গড়ে তোলার, মমতা বিরোধী একটা আন্দোলন গড়ে তোলার বরাবরই চেষ্টা করে এসছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি গভর্নমেন্ট। সেই জায়গাটাই আবারও বঙ্গ রাজনীতিতে সেই জায়গাটাই তুলে আনার বারবার চেষ্টা চলছে। এসএলএসটি চাকরি প্রার্থীরা যখন নিজেদের চাকরি হারালেন, তখন বিভিন্ন সমালোচক থেকে শুরু করে বিশ্লেষকরা তারা বলছে এরকম হামেশাই ঘটনা আমরা বাম জামানায় দেখে এসছি। বাম জামানায় তো লেটার হেডের সুপারিশ হয়ে চাকরি হতো, তাহলে আজকে বিজেপি বা বাম তাহলে এই যোগ্য অযোগ্যদের নিয়ে এত গলা ফাটাচ্ছে কেন? তাহলে কি বাম জামানায় অযোগ্যদের নিয়ে কেন তারা তখন গলা ফাটাতেন না? তোমরা কি বলছো? দেখো, স্পষ্টভাবে আমার বাড়ি থেকে অ্যান্ড্রুজ কলেজটা খুব বেশি ডিস্টেন্সে নয়। অ্যান্ড্রুজে এখনও ঠিক কদিন আগে পর্যন্ত যিনি প্রিন্সিপাল ছিলেন বা একটা বড় পদে হয়তো বসেছিলেন, উনি সিপিআইএমের এক বড় নেতার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। তো এই জিনিসটা সিপিআইএম আমলে মানে সিপিআইএম এর সময় যে কত কেন্দ্রিকভাবে হয়ে এসছে সেটা কিন্তু নতুন কিছু নয় আমার তোমার বা তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শকের জানার জন্য, সবাই এই জিনিসটা জানে। তো যখন আমরা দেখি যে কাক জামা প্যান্ট পরে রাস্তায় নেমেছে, তখন একটা কথা বাস্তবে মনে হয় যে এই গোটা বিষয়টাই যে একটা সার্কাসের দিকে ঠেলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে, সেটাও কিন্তু স্পষ্ট। অর্থাৎ না হলে তো তোমরা উলঙ্গ, সেই জিনিসটা সকলের চোখের সামনে স্পষ্ট, হঠাৎ করে জামা প্যান্ট টাই বুট পরে কেন নেমেছেন সেটা কিন্তু যখন চোখের সামনে আসছে তখন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে কিভাবে আবারও আপনারা যেই 34 বছরের নোংরা রাজনীতিটা খেলে এসেছিলেন, যারাই আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতো তাদেরকে মাটির তলায় পুঁতে দিয়েছিলেন, যারাই আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতো তাদের মাকে তার সন্তানের রক্তমাখা ভাত খেতে বাধ্য করেছিলেন, ঠিক সমানভাবে এখনও আপনারা যেই জিনিসটা করছেন সেটা হচ্ছে রামের সাথে হাত মিলিয়ে এই নোংরামির গোটা প্রক্রিয়ায় ঢুকছেন। আমি আবারও বলতে চাই যে আজকে যখন হনুমান জয়ন্তীর দিন আমি এই ভিডিওটা করছি, তো এই হনুমান জয়ন্তীর দিনে আমি স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই যে রাম কেন্দ্রিক যেই কথাটা আমরা বারবার তুলি, এই জিনিসটা আমাদের মাথায় গেঁথে দিয়েছে বিজেপি। বাস্তবে রাম
কারোর বাবার নয়। রাম বাস্তবে হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষেরই, যেমনভাবে মা দুর্গা, যেমনভাবে মা কালী, যেমনভাবে শিব পার্বতী, খুব সমানভাবেই রাম। আমরা সেই জিনিসটা মনে করি। তো আজকে যখন রাম কেন্দ্রিক, রাম বাম এই কথাটা বারবার এই জন্যই হয়তো তুলতে বাধ্য করে দিচ্ছে বিজেপি সরকার, কারণ এই রামের নাম ব্যবহার কোথায় হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এই রামের নাম ব্যবহার হচ্ছে কোনো এক বৃদ্ধ মানুষের দাড়ি টেনে তাকে কটূক্তি করার সময়, এই রামের নাম ব্যবহার হচ্ছে কাউকে মাটিতে ফেলে মারার সময়, এই রামের নাম ব্যবহার হচ্ছে যখন কোনো এক মানুষ হয়তো হসপিটালে যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সটাকে দাঁড় করিয়ে সেই অ্যাম্বুলেন্সের সামনে নিজের ধর্মের পতাকাটা গুজে দেওয়ার সময়। এই জিনিসটা বাস্তবে রাম কোনোদিনও চায়নি। আর একটা কথা আমি বরাবরই বলে থেকেছি যে বিজেপি সরকার বা বিজেপি গভর্নমেন্ট কোনোদিনই মহিলাদেরকে সম্মান দিতে জানে না। অর্থাৎ আজকে যখন হনুমান জয়ন্তীর দিন, আমরা এখনও জানি যে হনুমান যখন নিজের হৃদয়টা চিরে দেখিয়েছিলেন তখন কিন্তু ওখানে শুধুমাত্র রাম ছিলেন না, রামের পাশাপাশি রাম, লক্ষ্মণ এবং সীতা মাতাও ছিলেন। তো সমানভাবে যদি আপনি রামকে সম্মান বাস্তবেই করেন, যদি হিন্দু ধর্মের ব্যাপারে একটুখানিও আপনাদের বেসিক বিবেক বা একটুখানিও শিক্ষা আছে, তাহলে স্পষ্টভাবে রামের পাশে সীতাকে বসাতে শিখুন। আর আরেকটা জিনিস বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহিলা বলে আপনাদের হয়তো এতটা জ্বালা, আপনারা হয়তো প্রত্যেকটা ক্ষেত্রে সেই মহিলাটাকে টেনে নামানোর জন্য সেখান থেকে এই নোংরামি রাজনীতিতে এক ধাপ করে এগিয়ে চলেছেন। কিন্তু বাস্তবে এই বাংলার পেটে শিক্ষা আছে, এই বাংলার পেটে ধর্মকেন্দ্রিক যে সাধারণ শিক্ষাটা আপনাদের মধ্যে নেই, সেই জিনিসটা কিন্তু আমাদের এই বাংলার মাটির প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তাই জন্য এই ধর্মকেন্দ্রিক রাজনীতি এই বাংলার মানুষ না কোনো দিন খেয়েছে, না আগামী দিনেও খাবে। আমরা জানি মানুষকে সম্মান দিতে, আমরা জানি মহিলাদেরকে সম্মান দিতে, তাই জন্যে এক ধাপ করে আমরা এগিয়ে যাব এবং আপনাদের এই নোংরা রাজনীতি আস্তে আস্তে পিছিয়েই পড়বে। একেবারে শেষ প্রশ্নে যাব। সামনে একেবারে 2026-এ বিধানসভা ভোট চলে এসেছে, আর কটা মাস প্রায় বাকি আছে। বিজেপিকে কি বলবে? কারণ দেখা যাচ্ছে বারংবার ধর্ম নিয়ে রাজনীতি। আমি তোমার কাছে যখনই এসছি এই একটা প্রশ্ন বারংবার আমাকে হাইলাইটেড করতে হয়েছে যে এই যে ধর্মের আফিমটা সাধারণ মানুষকে একেবারে গুলে খাওয়ানোর চেষ্টা করছে বিজেপি, সেই নিয়ে 2026-এ বিধানসভা ভোটের আগে বিজেপিকে কি হুঙ্কার দিতে চাও বা কি হুঁশিয়ারি দিতে চাও? একটা জিনিস তোমার কথাটা শুনেই আমি বলতে চাই যে আফিমের কথাটা তুমি উল্লেখ করলে, আফিমের নেশা কিন্তু খুব বেশি দিন থাকে না। আফিম যখন একটু আপনারা গুলে খাওয়াচ্ছেন তখন হয়তো সেই সময়ের জন্য একটু হলেও মানুষের মাথাটা একটু ভন ভন করে, একটু হয়তো চোখে কম দেখতে পারে, কিন্তু তার পরবর্তীতে যখন তারা নিজেদের সেন্সে ফিরে আসবে তখন স্পষ্ট হয়ে যাবে যে আপনারা কোন নোংরা রাজনীতির দিকে আমার গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন। তাই জন্যই হয়তো আজকে আমরা শিক্ষার বিষয়ে আর বেশিক্ষণ কথা বলতে পারি না, তাই জন্যই হয়তো যে বাংলা কতটা এগিয়ে এসছে সেই জায়গায় আর কথা বলি না। আমরা কি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি? ধর্মকেন্দ্রিক রাজনীতি নিয়ে। কি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি? যে হিন্দু মুসলিম কোন ভাইদের মধ্যে একটু লড়াই করেছেন আপনারা যে আফিমটা গুলে খাওয়ানোর চেষ্টা করছেন, সেই আফিমের নেশা যে 26 পর্যন্ত টিকবে না এইটুকুনি আমরা স্পষ্ট। তাই 2026-এ আপনাদেরকে যে ল্যাঙর তুলে বাংলা থেকে পালাতে হবে এইটুকুনি জিনিস আপনাদের নিজেদের মাথায় গেঁথে নিন। কারণ যেই নোংরামির দিকে আপনারা বাংলাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যেই আগুনে আপনারা বাংলাকে জ্বালানোর চেষ্টা করছেন, বাংলা কিন্তু সেই আগুনে ফিনিক্স পাখি।